ঘরোয়া ক্রিকেট আয়োজনের জন্য বিসিবি কর্তাদের নিজেদের মাঠের চেয়ে ভাড়া মাঠের দিকে আগ্রহ বেশি। এটা কি কখনো লক্ষ্য করেছেন? সেই শুরু হয়েছে নাজমুল হাসান পাপনের আমল থেকে, এখন তামিম ইকবালও সেই একই পথে হাঁটছেন। কেন এই আগ্রহ, কেন এই বাণিজ্য চলে, এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। শুরুতেই বলি, তামিম ইকবালের দ্বিতীয় দিনের প্রেস কনফারেন্সে যখন তিনি এসেছিলেন এবং সেখানে ঘরোয়া ক্রিকেট কবে থেকে শুরু হতে পারে এরকম একটি সম্ভাব্য তারিখ জানানোর পাশাপাশি কোথায় হতে পারে সেরকম একটি ইঙ্গিত দিয়েছিলেন। একইভাবে পরদিন যখন সিসিডিএম এর মিটিং হলো এবং সেখানে ঘরোয়া ক্রিকেট মানে প্রিমিয়ার লিগ কবে থেকে শুরু হতে পারে, তার সম্ভাব্য তারিখ এবং ভেন্যুগুলো কি কি হতে পারে সে বিষয়েও কিন্তু ক্লাবের প্রতিনিধি যারা ছিলেন তারা মিডিয়ার সাথে কথা বলেছেন এবং সেখানে স্পষ্ট করেই বলেছেন যে কোথায় কোথায় হতে পারে। এর মধ্যে সিলিকন নামে একটা মাঠের কথা উল্লেখ করেছেন, পিকেএসপির কথা উল্লেখ করেছেন, বসুন্ধরার মাঠের কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে কমন কিছু মাঠ ঢাকার, যারা মানে খোঁজ খবর রাখেন ঢাকার মাঠ কোথায় আছে বা ক্রিকেট খেলা যেতে পারে এগুলো সবাই কম বেশি জানেন। একইভাবে যদি আপনি আরো আগে নাজমুল হাসান পাপনের সময় চিন্তা করেন, তখনও দেখবেন যে বসিলার দিকে মিনা গ্রুপের মাঠ ছিল, সেখানেও প্রিমিয়ার লিগের ম্যাচ হয়েছে বা ঘরোয়া ক্রিকেট মেয়েদের ম্যাচ হয়েছে, বয়সভিত্তিক ম্যাচ হয়েছে। তো এই যে ম্যাচগুলো হচ্ছে বিভিন্ন প্রাইভেট মাঠে, এর জন্য তো বিপুল একটা টাকা ব্যয় করতে হয় বিসিবি কে। এখন বলতে পারেন যে আসলে বিসিবির হাতে তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আর ওই সেই নারায়ণগঞ্জের ফতুল্লার যে স্টেডিয়াম আছে, এর বাইরে মাঠ নেই। আসলে তাদের হাতে অপশন কি? ভাড়া মাঠ নিয়েই তো আসলে খেলা পরিচালনা করতে হবে, তাছাড়া তো ক্রিকেট স্থবির হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই এটা খুবই ভালো প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন, এটাই হওয়া স্বাভাবিক ভাড়া মাঠ নিয়ে। কিন্তু এই প্রশ্নটা কি মনের মধ্যে আপনাদের উকি দিয়েছে যে ভাড়া মাঠের পরিবর্তে নিজের মাঠ যদি করা যায়, সেখানে এই খরচ যেমন সাশ্রয় হয়, একইভাবে দেশের ক্রিকেটের অবকাঠামোগত যে উন্নতি সেটাও তো হয়। সেটা কি আসলে বিসিবি কখনো চেষ্টা করেছে? বিশেষ করে আমি একেবারে সুনির্দিষ্টভাবে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম করার জন্য, যেটা আরো 7 থেকে 8 বছর আগে জায়গা পেয়েছিল, ওই জায়গায় ইচ্ছে করলেই কি আসলে স্টেডিয়াম হয়তো পরে হবে, বড় অবকাঠামো নৌকা হবে না ধানের শীষ হবে সেটা পরের বিষয়, কিন্তু ওখানে তো মাঠগুলো করে ফেলা যেত, যেখানে নিয়মিত অন্তত বছরে বয়সভিত্তিক পর্যায়ের খেলা বা প্রিমিয়ার লিগের খেলা এগুলো আয়োজন করা সম্ভব। সেটা কি কখনো উদ্যোগ নিয়েছে? নেয়নি। এবং কেন নেয়নি এটাই হচ্ছে আসল কাহিনী। যে বিষয়ে বলতে চেয়েছি সেটা হচ্ছে এই যে প্রাইভেট মাঠগুলো ভাড়া নিচ্ছে প্রতিদিন, এখন এই ভাড়াটা তো বিসিবি কে শোধ করতে হয়। কত টাকার ভাড়া কত টাকায় দিচ্ছে, এখানে থার্ড পার্টি কমিশন বাণিজ্য আসলে কোথায় চলছে, কত টাকা যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তো মিডিয়াতে সেভাবে আসে না বা কেউ কথা বলে না। আমরা মাঝে দেখেছি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় যেটা আলোচিত ছিলেন নাজমুল আহ, ইসলাম, তিনি এই যে বিভিন্ন খরচ পাতি নিয়ে কথা বলাতেন, ব্যাপকভাবে সমালোচনা হয়েছে যে বাস ভাড়া দেওয়া হচ্ছে ন্যাশনাল টিমের যখন ট্যুর হয় বা অন্য একটা ট্যুর হচ্ছে সিরিজ হচ্ছে, সেখানে যখন বাস ভাড়া আনছে সেই বাস ভাড়া আবার থার্ড পার্টির মাধ্যমে কত টাকা লেনদেন হচ্ছে। এই বিষয়গুলো মনে হতে পারে যে খুব অল্প টাকায় একটা মাঠ ভাড়া হয়তো সারাদিনে 10,000 টাকা ভাড়া, তো এই টাকা বিসিবির কাছে আসলে কি? কিন্তু বছরের পর বছর যখন এই চক্রগুলো চলতে থাকে, এই যে মাঠ ভাড়া করে খেলার যে প্রবণতাটা, সেটা হতেই পারে, আমি বললাম যে সাময়িক অসুবিধা বা সাময়িক চাহিদা মেটানোর জন্য মাঠ ভাড়া করা যেতেই পারে, কিন্তু এটা দীর্ঘমেয়াদে যখন চলতে থাকে সেখানেই বুঝতে হবে যে আসলে বাণিজ্যটা কোথায় হয়, কত টাকা বিসিবি থেকে প্রতি বছর আসলে যাচ্ছে। এটা আপনাদের একটা পুরনো উদাহরণ দিই, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন তো চারদিকে শেড দেয়া আছে মাথার উপরে, যেখানে গ্যালারিতে বসে, একটা সময় কিন্তু এই যতটুকু শেড আছে এটাও ছিল না। প্রতি সিরিজের আগেই দেখবেন সামিয়ানার মতো বাঁশ কাঠ দিয়ে এরকম সামিয়ানা টানানো হতো এবং কোনো একটা ডেকোরেটর মানে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হতো, তার জন্য টেন্ডার হতো সেখানে। তো ওই এই সামিয়ানাটা তো আগেও করতে পারতো, মানে এই শেডটা আগেও করতে পারতো, করেনি কেন? ওটা বারবার যতবার করবে তত খরচ হবে, তত কমিশন হবে, তত বাণিজ্য হবে, কিছু মানুষের পয়সা হাতে কাটবে। এটাই হচ্ছে মূল বাণিজ্য। এবং এই যে মাঠ কেন্দ্রিক যে বাণিজ্যটা শুরু হয়েছে এখনো চলছে। আমি বলছি না তামিম ইকবাল দায়িত্বই নিয়েছেন কয়েকদিন হলো বা আমিনুল ইসলাম দায়িত্বই নিয়েছিলেন কয়েক মাসের জন্য, সেই সময়টাতে তারা সবকিছু করে ফেলবেন, সেটা মানে সম্ভব না, এটা বাস্তব না। কিন্তু সেই চেষ্টাটা আসলে কার মধ্যে ছিল? আমি যখন এই যে সর্বশেষ আমিনুল ইসলাম বোর্ডে যখন খালেদ মাসুদ পাইলট ছিলেন, তার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে এবং সেখানে তিনি উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের পূর্বাচলে যে জায়গাটা আছে ওখানে মাঠগুলোকে রেডি করে ফেলতে পারলে অনেক খেলা, ওখানে 5 থেকে 6টা মাঠ করা সম্ভব, অনেক খেলা আয়োজন করা সম্ভব। শুধু খেলা আয়োজন করা না, এখন বিসিবি যে টাকা খরচ করে মাঠ ভাড়া নিচ্ছে, উল্টো মানে বিসিবি আবার অন্য প্রতিষ্ঠানকে মাঠ ভাড়া দেওয়ার মতো অবস্থায় চলে যেত বা চলে যাওয়া সম্ভব, কিন্তু সেটা করে না। এখন তামিম ইকবাল 3 মাসের জন্য নির্বাচন দেবে না আরো দীর্ঘ সময় থাকবেন বা নির্বাচনের পরেও তিনি থাকবেন কিনা, সেই পরের বোর্ড কি করে, যে ওই বাণিজ্যের দিকেই ঝুঁকে থাকবে নাকি আসলে নিজের অবকাঠামো, নিজের একটা ওই রকম শক্তিশালী অবস্থা গড়ে তুলবে যে না আর ভাড়া নাই, এই টাকাটা নষ্ট করবো না। কিন্তু আমার ধারণা ওই দিকে খুব বেশি হাঁটবে না, ওই বড় প্রজেক্টের দিকে আবার হাঁটবে। কিন্তু এই যে দিন শেষে মাঠ ভাড়া কেন্দ্র করে
যে বাণিজ্যটা হয়, যে কমিশনটা হয়, যে চক্রটা কাজ করে, ওইটা আসলে তামিম ইকবালও ভাঙতে চাইবেন না বা আগামীর বোর্ডে যারা আসবে তারাও ভাঙতে চাইবে না, কারণ ওটা একটা শক্তিশালী সিন্ডিকেট। এটা তো শুধু আমি মাঠের কথা বললাম, এরকম ছোটখাটো সিন্ডিকেট আরো আছে যেখান থেকে বছরে হাজার হাজার কোটি টাকা যাচ্ছে বিভিন্ন মানুষের পকেটে। এবং এ কারণেই বিসিবির ওই যে পরিচালক পদ বা পদের প্রতি যে আগ্রহ, এক গ্রুপকে সরিয়ে আর এক গ্রুপকে আসা, মূল কাহিনীটা থাকে এই বাণিজ্য।